জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশিথিনী সম। নমস্কার, আজকে হাজির হয়েছি নতুন একটি নিবেদন নিয়ে। অজয় সাউয়ের কলমে আজকের গল্প স্ত্রী। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের গল্প স্ত্রী। অফিসের কাজ শেষ করে বিকেলে বাড়ি ফিরছিলাম। আমার অফিসের পাশেই একটা শিশু পার্ক। আমার অবশ্য এই শব্দে ঘোর আপত্তি, কারণ নামে শিশু পার্ক হলেও সংখ্যায় ছোট শিশুদের চেয়ে বরাবরই বড় শিশুদের ভিড় এখানে বেশি দেখা যায়। জোড়ায় জোড়ায় সেই সব বড় শিশুদের দেখে আমার এটাকে আর শিশু পার্ক বলে ভাবতে ইচ্ছে করে না। অফিস থেকে বের হয়ে পার্ক সংলগ্ন রাস্তা ধরে 2 মিনিট হাঁটলেই বাস স্টপেজ। প্রতিদিনের মতো আজও ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছিলাম স্টপেজের দিকে। আর প্রতিদিনের মতো আজও সেই একই ব্যাপার ঘটছে। জোড়ায় জোড়ায় কপত কপতি নামছে রিক্সা থেকে। কিন্তু হঠাৎ কেমন একজোড়া কপত কপতির দিকে আমার দৃষ্টি গেল যে চোখ কষলে তাদের দেখে দ্বিতীয়বার তাকাতে বাধ্য হলাম। ভুল দেখছি কিনা এটা ভেবে নিজের ওপর নিজেরই সন্দেহ হতে লাগলো। একবার নিজের গায়ে চিমটিও কাটলাম। না, এটা স্বপ্ন ছিল না। আমার কলেজ জীবনের এবং এখনো পর্যন্ত সবচেয়ে ভালো বন্ধু মিলির স্বামী রাহুলের সাথে একটা অপরিচিত মেয়ে। খুবই অন্তরঙ্গভাবে একজন আর একজনের হাত ধরে আমার চোখের সামনে দিয়েই হন হন করে তারা পার্কের ভেতর ঢুকে গেল। কি করব? কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম। মিলিকে ফোন করব, নাকি সরাসরি গিয়ে ওর স্বামীর সাথে কথা বলবো? কিছুক্ষণ চিন্তা করার পর এর কোনোটাই করলাম না। তাদের দুজনের পিছু নিয়ে আমিও পার্কে ঢুকে পড়লাম। পার্কে ঢুকে তারা মোটামুটি একটা নির্জন জায়গা দেখে খুবই আপত্তিকরভাবে একজন আরেকজনের গায়ে হেলান দিয়ে বসে পড়ল। আমার পায়ের রক্ত ততক্ষণে মাথায় উঠে গেছে। রাহুলকে অনেক দিন ধরেই জানি। বিয়ের পর মিলিই আমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। অনেকবারই তাদের বাড়ি আসা যাওয়া হয়েছে। আমার ওনাকে খুবই ভালো মানুষ বলেই মনে হয়েছে। তাছাড়াও বিয়ের পর উনি মিলির জন্য এমন কিছু স্যাক্রিফাইস করেছেন যেগুলো সাধারণত আর 8-10টা ছেলেরা করে না। তাদের দুটো সন্তানও আছে। সন্তানদেরও তিনি অনেক স্নেহ করেন। অন্তত মিলির মুখে সবসময় এমনটাই শুনে এসেছি। কিন্তু আজ এসব কি দেখছি? তবে কি এতদিন ভুল জেনেছিলাম? চোখের সামনে নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর এমন সর্বনাশ আমাকে কিছুতেই স্বাভাবিক থাকতে দিচ্ছিল না। অনেক কষ্টে নিজেকে সামলে কিছুক্ষণ তাদের ভিডিও রেকর্ড করলাম। তারপর দ্রুত পার্ক থেকে বেরিয়ে মিলিকে ফোন করলাম। হ্যালো মিলি। হ্যাঁ বলো কি খবর? মিলি, আমাকে বর বলেই ডাকে। আমাদের বন্ধু মহল, ওর পরিবার এবং আমার পরিবারের মোটামুটি সবাই এটা জানে। এমনকি আমার স্ত্রীও এটা অজানা নয়। বিয়ের পর আমি অবশ্য আমার স্ত্রীর দিক থেকে এটা নিয়ে বেশ ভয় ছিলাম। কিন্তু স্ত্রীকে সব ঘটনা বলার পরও ও হেসেই শেষ। এবং এখনও এটা নিয়ে মাঝে মধ্যে হাসাহাসি করে। হয়তো দেখা গেল আমি বাথরুমে স্নান করছি আর এমন সময় মিলি আমার নাম্বারে ফোন করেছে। আমার স্ত্রী ফোনটা হাতে নিয়ে আমাকে ডেকে ডেকে বলবে, কই গো, তাড়াতাড়ি বের হও, তোমার প্রথম স্ত্রী ফোন করেছে।
কলেজ লাইফে আমাদের বন্ধুত্বের ঘনিষ্ঠতায় আমাদের দুই পরিবারের প্রায় প্রতিটি সদস্যই আমাদের সম্পর্কটাকে আর স্বাভাবিকভাবে নিতে পারেনি। আমাদেরকে না জানিয়েই তারা আমাদের বিয়ে ঠিক করে ফেলে। কিন্তু পরে তাদের ভুল ভাঙে যখন তারা জানতে পারে আমি বা মিলি দুজনের কেউই এই বিয়েতে রাজি নয়। সেদিনের পর থেকে মিলি আমাকে দুষ্টুমি করে বর বলে ডাকে। মিলি, তুই এক্ষুনি রাহুলকে একটা ফোন কর। কেন? কোনো সমস্যা? সেটা পরে বলছি। তুই এখন শুধু একটা ফোন দিয়ে ওনাকে জিজ্ঞেস কর উনি কোথায় আছে। আচ্ছা, তা না হয় করলাম। তারপর কি বলবো? তারপর কোনো একটা কারণ দেখিয়ে ওনাকে এখনই বাড়ি ফিরতে বল। কি পাগলামো করছিস? তুই কি আমার সাথে মজা করছিস নাকি? মজা নয় মিলি, এটা সিরিয়াস ব্যাপার। বাকিটা আমি তোকে পরে বলছি। একটু পর আবার মিলির ফোন। হ্যাঁ মিলি, কথা বলেছিস? বলেছি। কি বলল? বলল একটা জরুরি কাজ আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলিসনি। হ্যাঁ বলেছি তো, আমাকে বলল একটু পরেই বাড়ি ফিরবে। তার জরুরি কাজের নমুনা আমি তোকে ইনবক্সে পাঠাচ্ছি, ভিডিওটা একটু দেখ। ভিডিওটা সেন্ড করার পর মিলি আমাকে আর কোনো ফোন করলো না। বিকেল থেকে রাত 9টা পর্যন্ত কয়েকবার ট্রাই করলাম, আমার ফোনও ধরল না। হঠাৎ রাত 10টার দিকে ওর ফোন। কি ব্যাপার মিলি, ফোন ধরছিস না কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। তোর হাজব্যান্ড বাসায় ফিরেছে? হ্যাঁ, ও সন্ধ্যের আগেই বাড়ি ফিরে গেছে। আর ওর সাথে আমার ঝগড়া হয়েছে। আমি এখন বাপের বাড়িতে। কি বলছিস? বাচ্চারা কোথায়? ওরা ঠিক আছে, ওরা আমার সাথেই আছে। তোর হাজব্যান্ডের সাথে কি কথা হলো? অনেক কথাই হয়েছে। ও সব স্বীকার করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, বলেছে আমি যেন ওকে একটা সুযোগ দিই। মেয়েটা ওর কলিগ, সেও বিবাহিত। তার হাজব্যান্ডের সাথে কিছুদিন আগেই তার ছাড়াছাড়ি হয়েছে। বিয়ের আগে একটা ছেলের সাথে রিলেশন ছিল, বিয়ের পরেও সেটা কন্টিনিউ করছে। এটা জানার পর তার হাজব্যান্ড তাকে শোধরানোর অনেক চেষ্টা করেছে, শেষ পর্যন্ত ডিভোর্স। কি খারাপ মেয়ে, নিজের সংসারটা তো ভেঙেছি, এখন আরেকজনের সংসারও ভাঙবে। আচ্ছা, এখন কি করবি ভেবেছিস? ভাবাভাবির কিছু নেই, ওকে ডিভোর্স দেব। সিদ্ধান্তটা ফাইনাল। ওর মতো লম্পটের সাথে আর সংসার করব না। আর একটু ভেবে দেখলে হয় না? না, অনেক ভেবেছি। আচ্ছা, কাল না ছুটির দিন? তুই সকালে একটু আসবি? তোর সাথে একটু কথা বলবো। তোদের বাড়ি আসবি? হ্যাঁ ঠিক আছে, আমি সকালে আসছি। পরদিন সকাল 10টার দিকে মিলিদের বাড়ি পৌঁছালাম, আর মিলি আমাকে উপহার দিল এক রাস বিস্ময়। মিলিকে দেখে আমি সত্যি ভীষণ চমকে উঠলাম। আমি আশা করেছিলাম সকালে ওদের বাড়ি পৌঁছে সোফায় বসে থাকা এক বিধ্বস্ত মিলির চেহারা দেখব, কিন্তু হলো তার উল্টোটা। আমি বাড়িতে ঢুকতেই ভীষণ হাসি খুশি এক মিলি আমাকে অভ্যর্থনা জানালো। কি ব্যাপার বর, এত দেরি কেন? আমি থতমত খেয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি ব্যাপার, হ্যাবলার মতো এভাবে তাকিয়ে আছিস কেন? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। ব্যাগ গুছিয়ে বসে আছিস? কোথাও যাবি নাকি? হ্যাঁ যাব, নিজের ঘরে যাব। রাহুল নিতে আসছে। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কাল আমাকে অনেক অনুনয় বিনয় করে বলেছে মেয়েটা নাকি ওকে কিভাবে যেন ফাঁদে ফেলে দিয়েছিল। সে তার নিজের ভুলের জন্য যথেষ্ট অনুতপ্ত। আমি এখানে চলে আসার পর রাতে অন্তত আমাকে শখানেকবার ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে অন্তত আরও শখানেক। ব্যাস, এতেই তুই গলে গেলি? না, এতেও গলিনি।
তারপর রাতে গাড়ি নিয়ে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল প্রায় 2 ঘন্টার মতো। আমি ভেতরে ঢুকতে দিইনি। পরে তাকে বলেছি সে যদি এখান থেকে চলে না যায় তাহলে আমি সুইসাইড করব। তারপর সে চলে গেছে। সে চলে যাওয়ার পর আমি বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় অনেকক্ষণ ভেবেছি। কি ভেবেছিস? তোর মনে আছে? বিয়ের পর টানা 1 বছর আমি অসুস্থ ছিলাম। আমি রান্না বান্না করতে পারতাম না। কাজের বউয়ের রান্না আমার পছন্দ নয়। প্রতিদিন অফিস শেষ করে এসে রাতে নিজে হাতে আমার জন্য রান্না করত, নিজ হাতে আমাকে খাইয়ে দিত। হ্যাঁ, সে সব জানি, তুই বলেছিলি। তার ছোটোখাটো আরও অনেক স্যাক্রিফাইস ছিল আমার জন্য, যার সবটা হয়তো তুই জানিস না বা তোকে বলা হয়নি। তো মানুষটা আমাকে আগে যেমন ভালোবাসতো এখনও তেমনি ভালোবাসে, কিন্তু গত 1 বছর যাবৎ আমার কাছে জীবনটা বড্ড একঘেয়ে লাগছিল। কারণে অকারণে হুটহাট তার উপর রেগে যেতাম। এজন্যই তার সাথে আমার দূরত্ব কিছুটা হলেও তৈরি হয়েছে। আর এই সুযোগটাই নিয়েছে সেই মেয়েটা। কি বলছিস এসব? ঘরে স্ত্রীর সাথে ঝগড়া হলে বাইরে গিয়ে আর একটা মেয়ের সাথে প্রেম করতে হবে? এটা কোনো লজিক হলো? হ্যাঁ, এটাই লজিক। পুরুষ নারীর কাছ থেকে প্রেম চায়, ভালোবাসা চায়। অফিস থেকে ফেরার পর সে চায় তার স্ত্রী তার হাতের ব্যাগটা টেনে নিয়ে হাসি মুখে তাকে অভ্যর্থনা জানাক। চায়ের কাপটা এগিয়ে দেওয়ার আগে সে চায় তার স্ত্রী সেটাতে একটা চুমুক দিয়ে দেখুক। সকালে অফিসে যাওয়ার আগে সে চায় তার স্ত্রী তার টাইটেই হাত রাখুক। রাতে ঘুমানোর আগে সে তার স্ত্রীর এই হাতটাই আবার নিজের মাথার চুলের মধ্যে পেতে চায়। খুবই ছোট ছোট কিছু বিষয়, কিন্তু সংসারে যখন এগুলোর অভাব ঘটবে তখন সেখানে একটা ফাটল সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা থাকবেই। বিগত এই 1 বছর যাবৎ আমার দিক থেকে সে এগুলোর অভাব বোধ করেছিল। তাই বলে দেখ, আমার স্বামী কোনো মহাপুরুষ নয়, সে রক্তে মাংসের একজন সাধারণ মানুষ। আমার দিক থেকে অবহেলা পেলে আর ঠিক একই সময়ে অন্য একজন নারীর থেকে ভালোবাসা পেলে আবেগের বশবর্তী হয়ে সে তার দিকে আকৃষ্ট হবে, একটা ভুল করে বসবে। এটাই স্বাভাবিক। আরেকটা ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে আমার একটা সিদ্ধান্তের ওপর আমার বাচ্চাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তাছাড়াও গত 7 বছর যে মানুষটা আমার জন্য এত স্যাক্রিফাইস করেছে, আমার অনেকগুলো ছোট ছোট ভুল আর অপরাধ হাসি মুখে ক্ষমা করে দিয়েছে। আজ তার একটা অপরাধ যদি আমি ক্ষমা করতে না পারি, তাহলে আমি কিভাবে নিজেকে তার ভালোবাসার মানুষ বলে দাবি করতে পারি? জেনে শুনে তাকে ডিভোর্স দেওয়ার মতো এত বড় বোকামি আমি করতে পারি? তো এখন সে আসলে তার সাথে ফিরে যাব, তাকে ক্ষমা করে দেব। আর আমার ভালোবাসায় ঘাটতি ছিল বলেই আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই এখন থেকে তাকে আগের চেয়েও আরও অনেক অনেক বেশি ভালোবাসব। মিলির সিদ্ধান্তে আমি দারুণ খুশি। আমি এমন কিছুই চেয়েছিলাম। একটু পর মিলির স্বামী এসে দাঁড়ালো, তাদের নিয়ে গেল। মিলিদের বাড়ি থেকে ফিরছি আর ভাবছি আমার স্ত্রীর কথা। অন্য মেয়ে তার স্বামীকে বর ডাকার ব্যাপারটা কত সহজেই না সে মেনে নিয়েছিল। ভাবছি মিলির কথা। অন্য একটা মেয়ের সাথে নিজের স্বামীকে এভাবে অন্তরঙ্গভাবে সময় কাটাতে দেখার পরও কত অবলীলায় মানুষটাকে ক্ষমা করে দিতে পারল। এই সব ভালো স্ত্রীদের কারণেই আমাদের মতো খারাপ স্বামীদেরও ঘর স্বর্গ হয়ে ওঠে। এইসব মমতাময়ী মহান স্ত্রীদের ত্যাগের কারণেই আমাদের মতো উচ্ছৃঙ্খল পুরুষদের সংসারটাও দারুণ গুছিয়ে ওঠে। এই ক্ষমতা শুধুমাত্র স্ত্রীদেরই থাকে। সৃষ্টিকর্তা শুধুমাত্র স্ত্রী লোকেদেরই এই ক্ষমতাটা দিয়েছেন। আর ভাবছি সেই মেয়েটার কথাও। না, তার জন্য আমার মনে কোনো ঘৃণা নেই, বরং তার জন্য আমার মনে এক বুক হাহাকার আর আফসোস। সৃষ্টিকর্তা তাকেও ওই মেয়েগুলোর মতোই একই ক্ষমতা দিয়েছেন,
অথচ সে এটার সদ্ব্যবহার করতে পারল না। সে তার নিজের ঘরটাকে ওই সব স্ত্রীদের ঘরের মতো করতে পারল না। বাকি জীবনেও সে হয়তো বুঝতে পারবে না যে সৃষ্টিকর্তা তাকে কত অসাধারণ একটা ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।